আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। পরিবেশ রসায়নের পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে পরিবেশ রসায়নের লেকচার ৮ পড়ব এবং এর আগে আমরা মোটামুটি চ্যাপ্টারের অনেক কিছু পড়ে ফেলেছি। ইন রিয়েলিটি আমরা চ্যাপ্টারের আর খুব বেশি বাকি রাখি নাই। সো কথাবার্তা না বাড়ে আজকে আমরা আমাদের আজকের ক্লাসে এসে উপস্থিত হই। আজকের টপিক দেখতে পাবেন অনেক কিছু লেখা আছে, দেওয়ার লেখা আছে গতিতত্ত্ব, আরএমএস বেগ, গতিশক্তি, তিনটা আলাদা আলাদা টপিক আজকে আমাদের ক্লাসে কাভার হবে। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, আপনাদের সৃজনশীল প্রশ্ন, এমসিকিউতে প্রশ্ন, সবকিছু আসে এখান থেকে। সো আমরা খেয়াল রাখবো চ্যাপ্টারটা বা এই লেকচারটা যেন ভালো মতো আমরা পড়ি, এখান থেকে কিছু না কিছু প্রশ্ন ইনশাল্লাহ আমরা এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে একদম ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য ইনশাল্লাহ পেয়ে যাব। ঠিক আছে, সো আর কথা না বাড়ায় চলেন আমরা লেকচার শুরু করি। তাহলে প্রথমেই গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। সিম্পলি এই যে যাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি, ফর এক্সাম্পল হচ্ছে যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এইসব মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। যখন আমরা আদর্শ গ্যাস বলবো, এই আদর্শ গ্যাসের বেশ কিছু নীতিমালা আছে, বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আগে আগে ধরে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা একসাথে বসে, বেশ কিছু বিজ্ঞানী, ম্যাক্সওয়েল থেকে শুরু করে বেশ কিছু, ক্লজ, কি বলে, এই জাতীয় বিজ্ঞানীগুলা, তারপর হচ্ছে বোল্টজম্যান, আরও বেশ কিছু বিজ্ঞানী একত্রিত হয়ে একসাথে এক টেবিলে বসে করছে এটা বলবো না, কিন্তু তাদের আইডিয়াগুলা একত্রিত করে বেশ কিছু তত্ত্ব বানানো হয়েছে, বেশ কিছু বৈশিষ্ট্য বানানো হয়েছে আদর্শ গ্যাসের। আদর্শ গ্যাসের অণুগুলো এগুলো মেনে চলবে। তো আমাদের বইয়ে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একদম ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেগুলো আমি লিখে দিয়েছি। ফর এক্সাম্পল গ্যাসের গতিতত্ত্বে এখানে কি বলা, এক, গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য বা শূন্য। মানে ধরেন যে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে 10টা অণু আছে, তাহলে 10টা অণু মিলায় যে জায়গাটা দখল করবে, সবাই তো অণুগুলোতে একটা আরেকটার থেকে অনেক দূরে দূরে আছে, তাই না? এই যে এরকম ধরেন আছে, এখানে একটা অণু, এখানে একটা অণু, একটা অণু, একটা অণু, একটা অণু, তাহলে এই অণুগুলা পুরো পাত্রটা দখল করে আছে। কিন্তু এই পুরো পাত্রের তুলনায় আমরা যদি অণুর নিজের আয়তনটা চিন্তা করি, মানে এখানে যে 6টা অণু আমি আঁকছি, এই 6টা অণু নিজে যে জায়গাটা দখল করছে, ওই জায়গাটার পরিমাণ পুরো পাত্রের আয়তন বা গ্যাসের আয়তনের তুলনায় খুবই কম, জিনিসটাকে আমরা শূন্য হিসেবে ধরতে পারবো। তাহলে পাত্রের অণুসমূহের, গ্যাসের অণুসমূহের নিজস্ব যে আয়তনটা, সেটা পুরো পাত্রের তুলনায় বা পুরো গ্যাসের আয়তনের তুলনায় অতি নগণ্য বা শূন্য। দিস ইজ আওয়ার ফার্স্ট রুল অফ গ্যাসের গতিতত্ত্ব গেল। সেকেন্ডলি লেখা আছে গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তার মানে গ্যাসের অণুগুলো একে অন্যকে কোনো ধরনের আকর্ষণও করে না, গ্যাসের অণুগুলো একে অন্যকে কোনো বিকর্ষণও করে না। কারা? আদর্শ গ্যাসগুলা। আদর্শ গ্যাসের অণুর জন্য এই কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু যে কোনো গ্যাসের জন্য না। ফর এক্সাম্পল নর্মাল আমরা যদি গ্যাস চিন্তা করি, যে অক্সিজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস, ডেফিনেটলি অক্সিজেন গ্যাসের একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করবে। কিন্তু আমরা যদি আদর্শ বলতে চাই, একটা গ্যাসকে আদর্শ যদি বিহেভ করাতে হয়, তাহলে অণুগুলোর মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না, বা খুবই থাকবে না, এটাই ধরে নেওয়া লাগবে আমাদের। সো গেল, এটা গ্যাসের গতিতত্ত্বের দ্বিতীয় কথা। 3 নাম্বার বলছে অণুসমূহের পারস্পরিক বা দেয়ালের সাথে সংঘর্ষ পুরোপুরি স্থিতিস্থাপক, অর্থাৎ গতিশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। এখন এটার মিনিং কি? নর্মালি আমরা চিন্তা করলে দেখি, ধরেন যে আমি এই এক হাত দিয়ে যদি আর এক হাতে বাড়ি মারি, এই যে বাড়ি মারছে, এই যে সংঘর্ষ হচ্ছে, এক হাতের সাথে আর এক হাতের সংঘর্ষ হচ্ছে, আমরা দেখছি এই যে বাড়ির যে শক্তিটা, ধরেন এটা একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, গতিশক্তিটা গিয়ে যখন ধাক্কা মারবে, এখানে ধাক্কা মারার ফলে গতিশক্তিটা কিছুটা হলেও একটা সাউন্ড শক্তিতে পরিণত হচ্ছে, শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, আবার তাপ শক্তিতে পরিণত হচ্ছে। নর্মালি দুইটা জিনিস যখন সংঘর্ষে আপতিত হয়, তখন তাদের যে গতিশক্তিগুলা, সেগুলো গতিশক্তি থেকে বেসিক্যালি কিসে কনভার্ট হয়? আইদার তাপ শক্তি, অথবা শব্দ শক্তি, অথবা তাপ, শব্দ শক্তি, আলো শক্তি, এই টাইপের বিভিন্ন শক্তিতে কনভার্টেড হয়। কিন্তু আমাদের বলা হচ্ছে যখন আমরা আদর্শ গ্যাসের অণু নিয়ে কথা বলবো, আদর্শ গ্যাসের অণুগুলার সংঘর্ষ পুরোপুরি স্থিতিস্থাপক। এই কথাটার মানে গতিশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। তাহলে গ্যাসের, আদর্শ গ্যাসের একটা অণু যখন দেওয়ালে বাড়ি খায়, তখন তার গতিশক্তিটা গতিশক্তিতেই রূপান্তরিত হয়। দেখা গেল তার গতিশক্তি কমে যায় বা বেড়ে যায়, কিন্তু তার এই শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে না, এটাই দাবি করা হচ্ছে। এটাই হচ্ছে সংঘর্ষ স্থিতিস্থাপকতা। এটা এমসিকিউতে অনেক আছে, মনে রাখতে হবে। আর লাস্টলি, এই সবগুলা লজিককে যদি আমরা একসাথে করি, গ্যাসের গতীয় সমীকরণ বলে একটা সমীকরণ পাওয়া যাবে, বিকজ দিস ইজ গতি তত্ত্ব। এটা পিভি ইকুয়াল টু এনআরটি না, এটা এমসিকিউতে ডিরেক্ট আসে যে গ্যাসের গতীয় সমীকরণ নিচের কোনটি। মনে রাখতে হবে পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার। আমি একটু লিখে দেই, পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার, পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার। এখন কোনটা কি জিনিস? পি আর ভি তো আমরা জানি, গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন ভি, এম হচ্ছে একটা অণুর ভর।
আমাদের যে কোনো একটা অণু যদি চিন্তা করি তাহলে একটা অণুর ভর হচ্ছে m, ভালো কথা। আবার n বলছে n হচ্ছে অণুর সংখ্যা, কতগুলা অণু নিয়ে আমরা কাজ করছি সেই অণুর সংখ্যাটা হচ্ছে বড় হাতের n। সোজাভাষা যে অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে n/n এর যে nটা, সেই nটা হচ্ছে এটা। আর লাস্টলি c সম্পর্কে লেখা আছে, c হচ্ছে আরএমএস বেগ, c ইজ অফ আরএমএস বেগ। আরএমএস বেগ জিনিসটা কি এটা নিয়ে আমরা আসছি এই ক্লাসে, ইনশাল্লাহ আমরা আরএমএস বেগ পড়বো। বাট m আর n এটা ভালো মতো বোঝা লাগবে। m কে n দিয়ে গুণ করলে w পাওয়া যায়, মনে রাখবেন mn ইকুয়াল টু w, mn ইজ ইকুয়াল টু w। অর্থাৎ অণুর সংখ্যাকে প্রত্যেকটা অণুর ভর দিয়ে গুণ করলে পাত্রে যতগুলো অণু আছে তার টোটাল ভরটা বের হয়। তো তাহলে এটাই হচ্ছে মোট অ্যাকচুয়ালি ভর, প্রদত্ত ভর বা গিভেন ভর ডাব্লু, ঠিক আছে। তাহলে গতীয় সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার, দ্যাটস ইট। এই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, সিম্পল জিনিস, কোনো টেনশন নেই। আমরা পরের লেকচার স্লাইডে চলে যাই। সো এবার আমাদের যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন, এই যে সূত্রটা শিখলাম সেই সূত্রের উপর থাকা কিছু অঙ্ক। এগুলো সবসময় পরীক্ষায় এসছে তা না, কিন্তু আসলে খুব সিম্পল, সূত্র অ্যাপ্লাই করবেন অঙ্ক হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আসেন প্রথমে সলভ করা শুরু করি। প্রথম কোয়েশ্চেনেই বলছে যে 3 অ্যাটমসফিয়ার 12.5 লিটার আয়তনের একটি গ্যাসের ভর 15 গ্রাম হলে সিআরএমএস কত, বেগ কত। আরএমএস বেগ নর্মালি আমরা মিটার পার সেকেন্ডে বের করতে চাই, অর্থাৎ দিস ইজ এসআই ইউনিট। আমার সবকিছু এসআই ইউনিটে ব্যবহার করলে জিনিসটা হয়ে যাবে। তাহলে আমরা দেখি এসআই ইউনিটে প্রকাশ করে। আমাদের প্রেসার দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার, তাহলে আমাদের কাজ হবে 3 অ্যাটমসফিয়ারকে এসআই ইউনিটে নিয়ে যাওয়া। 101,325 প্যাসকেল দিয়ে গুণ করেন। 1 অ্যাটমসফিয়ার মানে 1,01,325 প্যাসকেল। তাহলে 3 অ্যাটমসফিয়ার বের করার জন্য সিম্পলি আমরা সংখ্যা দুইটাকে গুণ করে দেব। ডান, এটা হচ্ছে পি। ভিটা দেওয়া লিটারে 12.5 লিটার। আমরা চাবো এই লিটারকে কনভার্ট করে মিটার কিউবে নিয়ে যেতে, তা করতে 1000 দিয়ে ভাগ করা লাগবে, অথবা 10⁻³ দিয়ে গুণ করলে জিনিসটা মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। উপরেরটা প্যাসকেল, নিচেরটা মিটার কিউব পেয়ে গেলাম। এবার গ্যাসের ভর দেওয়া আছে 15 গ্রাম, এম এর মান দেওয়া আছে 15 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখেন এটাই ডাব্লু দেওয়া আছে, এম এর মান না, সরি, দিস ইজ ডাব্লু, পুরো গ্যাসটার এম এন পুরো একসাথে দেওয়া আছে, কিন্তু জিনিসটা দেওয়া আছে, আমরা লিখি ডাব্লু ইকুয়াল টু এম এন ইকুয়াল টু, জিনিসটা দেওয়া আছে হচ্ছে গ্রামে, আমরা 15 গ্রামকে কনভার্ট করে কেজিতে নিয়ে যাব। কেন? বিকজ আমরা এখানে সব কিছু এসআই ইউনিটে রেখে আমরা চাচ্ছি এটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে পেতে, আরএমএস বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে পেতে চাই এসআই ইউনিটে। তাহলে সূত্রটা হচ্ছে অতএব পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার, ভালো কথা। তাহলে এখান থেকে সি স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, সি স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3pv ডিভাইডেড বাই mn, 3pv ডিভাইডেড বাই mn। তাহলে এখান থেকে সি এর ভ্যালু হয়ে যাচ্ছে √3pv ডিভাইডেড বাই mn। মানগুলো বসিয়ে দিলেই কাজ কেল্লা ফতে। তাহলে 3 ইন্টু প্রেসারের মান আবার হচ্ছে 3 ইন্টু 101,325, ভলিউম বের করে রেখেছি 12.5 গুণিত 10⁻³ সব বসিয়ে দেন ভ্যালু ডিভাইডেড বাই mn। পুরো mnটার ভ্যালু দেওয়া আছে 15 গ্রাম, যাকে কেজিতে কনভার্ট করে পেয়েছিলাম 15 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এগুলো সবগুলো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই আমরা মিটার পার সেকেন্ডে আরএমএস বেগটা বের করে ফেলতে পারবো। সো লেটস গো ফর দ্যাট। 3 ইন্টু 3 ইন্টু 101,325 গুণিত 12.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 15x-3। আনসার আসছে 871.74, ঠিকই আছে। অনুসময়ের বেগ এরকমই বেশি হবে, 871.74 মিটার পার সেকেন্ড। দিস ইজ আওয়ার আনসার। তাহলে গতীয় সমীকরণ ব্যবহার করে সিম্পল যা সূত্র বসানোর অঙ্ক করলাম, এরকমই দু একটা অঙ্ক করে ইনশাল্লাহ আমরা আর একটু থিওরি পড়বো। তো চলেন যাই পরের কোয়েশ্চেনটা দেখি। বলছে 10⁻23টি গ্যাস অণুর প্রকৃত চাপ নির্ণয় করো যেখানে প্রতিটি অণুর ভর হচ্ছে 10⁻22 গ্রামস এবং পাত্রের আয়তন 1 লিটার, যেখানে সিআরএমএস দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড। তাহলে মানগুলো আগে লিখে ফেলি। প্রথমে আমাদের এন এর মান, অণুর সংখ্যা দেওয়া আছে 10⁻23টি, এতগুলো অণু, ভালো কথা। এরপর বলেছে অণুর ভর, প্রত্যেকটা অণুর ভরকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি, এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10⁻22 গ্রামস, ভালো কথা। পাত্রের আয়তন বলেছে 1 লিটার, 1 লিটারকে চেঞ্জ করে মিটার কিউবে নিয়ে যাবেন যাতে সব কিছু থাকে এসআই ইউনিটে, ভালো কথা। আর লাস্টলি দেওয়া সিআরএমএস, আরএমএস বেগটা দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বলেছে পি ইকুয়াল টু হোয়াট, তাহলে একই অঙ্ক পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার বসালেই হবে। বসাই পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার,
আমাদের বের করতে বলেছে এখান থেকে পি এর মান, তাহলে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে mnc স্কয়ার ডিভাইডেড বাই 3v। মানগুলো ক্যালকুলেটরে ডিরেক্ট বসিয়ে দিলে অঙ্ক বের হয়ে যাবে। তাহলে m এর মানটা দেওয়া আছে 10⁻⁻22 ইন্টু n এর মান হচ্ছে 10⁻23, c এর মান হচ্ছে 1000, সেটার উপরে আবার স্কয়ার ডিভাইডেড বাই 3v, 3 ইন্টু v এর মান দেওয়া 10⁻³ সো যা আসে প্রেসার তা আসবে এসআই এককে। খেয়াল রেখে আমরা সবকিছু এসআই ইউনিটে ব্যবহার করেছি, তাহলে আনসারটাও আসবে এসআই ইউনিটে। 10⁻22 10⁻23, তাহলে এখানে থাকবে একটা 10, 1000 স্কয়ার গুণিত 10 ডিভাইডেড বাই 3x - 3, 9 আসছে 3.33 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। কিলো প্যাসকেলে বাইর করতে চাইলে আরো 1000 দিয়ে ভাগ করে দিবেন, কিলো প্যাসকেল চলে আসবে। ডান, একদম সিম্পল অঙ্ক, যা সূত্র বসাবো অঙ্ক বের করবো। তাহলে এমসিকিউতে আসলে যেন সাথে সাথে পারা যায়, সবকিছু চিহ্নিত করা যায়। এরপরেও সেম টাইপের অঙ্ক, একটু ঝামেলা আছে বলে আমি অঙ্কটা দিয়েছি। বলছে একটি পাত্রের 1 লিটার পাত্রের, তাহলে ভি এর মান হচ্ছে বলছে 1 লিটার, তাহলে 1 লিটার মানেই 10⁻³ মিটার কিউব বসিয়ে দিলাম। এরপর অনুসংখ্যা বলা, দেখেন পাত্রের এতগুলো N2 অণু বলা, তাহলে n অনুসংখ্যা n এর মান দেওয়া 2 ইন্টু 10⁻21t। গ্যাঞ্জাম হচ্ছে এমটা দেওয়া নাই, তার বদলে পি দেওয়া আছে, প্রেসারটা দেওয়া 7.57 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার, মানেই প্যাসকেলে দেওয়া, চিন্তার কিছু নেই। আমাদের প্রেসারটা দেওয়া আছে, সিআরএমএস বের করতে বলছে। গ্যাঞ্জাম হচ্ছে এম জানা নাই, এমটা জানা নাই। তাহলে এমটা যদি না জানা থাকে, এম এর বদলে ডাব্লিউ আমরা বের করতে পারি। অণু বলা আছে নাইট্রোজেন অণু, আসেন এটা বোঝার চেষ্টা করি। আমরা লিখতে পারি এই জিনিসটা যে 1 মোল নাইট্রোজেন অণু মানেই হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 অণু, আর এই কথাটার মানেই হচ্ছে এটার গ্রাম আণবিক ভর। আমরা জানি 1 মোল মানেই তার গ্রাম আণবিক ভর, তাহলে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তার মানে এতগুলো অণু মিলে 6.023 ইন্টু 10⁻23 অণু মিলায় টোটাল ভরটা হচ্ছে 28 গ্রাম। অতএব 2 ইন্টু 10⁻21 অণু যদি আমরা চিন্তা করি, এতগুলো অণুর ভর, আমার এম আলাদা করে লাগবে না, ডিরেক্ট ডাব্লিউ চলে আসবে। এটাই হচ্ছে 28 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গুণিত অণুর সংখ্যা দেওয়া আছে 2 ইন্টু 10⁻21। এখান থেকেই আমার ডাব্লিউটা বের হয়ে যাবে, এম এন এর সম্মিলিত ফলাফলটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে 28 গুণিত 2x21 ডিভাইডেড বাই 6.023x23, আনসার আসছে 0.0929 গ্রাম। এত গ্রাম এসছে, ভালো কথা। এটাকে কেজিতে কনভার্ট করলে আসবে 0.0929 ইন্টু 10⁻³ কেজি। ভালো কথা, সব কেজিতে পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলেছে আরএমএস বেগ কত। ভালো কথা, সূত্র বসান। পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কয়ার, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু 3PV বাই mn, বা সি ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে √3PV ডিভাইডেড বাই mn। আপনাদের বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে mn মানে ডাব্লু, এই যে ভরটা পেয়ে আসছি, mn ইজ ডাব্লু, যে মানটা পেয়ে আসছে, এই যে এটাই হচ্ছে আমাদের ডাব্লু। এম কে এন দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই ডাব্লু, এতগুলো অণুর ভর। তাহলে মানগুলা বসিয়ে ফেললে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে ট্রিকটা ছিল আমার এই যে এই মাঝের mn এর মানটা বের করা, এটাই ট্রিক। এটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 3 গুণিত পি, প্রেসারের মান দেওয়া 7.57 ইন্টু 10⁻³ ভি এর মান দেওয়া 10⁻³ ডিভাইডেড বাই mn, mn এর মান হচ্ছে 0.0929 ইন্টু 10⁻³ এগুলো সবগুলা ওপরে রুট দিয়ে দিলাম, আনসার বেরিয়ে যাবে। তাহলে √3 ইন্টু 7.57 x3 ইন্টু 1x-3 ডিভাইডেড বাই 0.0929 x-3, আনসার চলে আসছে 494.42 মিটার পার সেকেন্ড আনসার।
তাহলে ট্রিকের জায়গাটা খেয়াল করেন যে আমার আলাদা করে এমটা দেওয়া নাই, তার বদলে এক ধাক্কায় আমরা এম এর অংশটাই বের করে ফেলেছি, এম এন পুরোটা বের করে ফেলেছি মোলের জায়গা থেকে, ঠিক আছে? সো আনসার শেষ। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো আরএমএস বেগের অঙ্ক করলাম, আরএমএস বেগ রিলেটেড অঙ্কগুলা করলাম। তাহলে এই ঘটনা আরএমএস বেগটা কি বা অণুদের বেগগুলাকে আমরা কেমনে প্রকাশ করব, এটা নিয়েই আমাদের পরবর্তী পড়ালেখা। এই অঙ্ক শেষ। আসেন আমরা পরের স্লাইডে চলে যাই। টপিকটা দেখবেন লেখা আছে গ্যাসের গতিবেগ। তাহলে গ্যাসের গতিবেগ বলতে আমরা কি কি জিনিস বুঝি এই জিনিসটা একটু জানাই, এই আইডিয়াটা কিভাবে গ্রো করছে। প্রথমত গ্যাসের গতিবেগ যে বলা আছে এখানে, গ্যাসের অণুসমূহের গতিবেগ মোট 3 ধরনের। তো এই 3 ধরনটা প্রথমে মানুষজন চিন্তা করছে আচ্ছা আমাদের অণুগুলার একটা গড় বেগ বের করি। গড় বেগ যেমন ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, 5 ঘন্টায় 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন। 5 ঘন্টায় 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন মানে আপনার গড় বেগ কত ছিল? 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক কিনা? তাহলে পার আওয়ারে আপনি 50 কিলোমিটার গেছেন, এটা আপনার গড় বেগ। ঘটনা হচ্ছে গড় বেগ দিয়ে তো অ্যাকচুয়াল অবস্থা বোঝা যায় না, কারণ ঢাকার মধ্যে থাকার সময় কখনো কখনো আপনার বেগ ছিল 5 কিলোমিটার পার সেকেন্ড পার আওয়ার। ঢাকার ভেতরে যখন ছিলেন তখন 5 কিলোমিটার পার আওয়ার বেগেও চলছেন, আবার হাইওয়েতে যখন গেছেন তখন 120 কিলোমিটার পার আওয়ার বেগেও চলছেন। দ্যাটস ওয়াই সাধারণ গতিবেগের যে আইডিয়া এটা অণুসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু এটা কামের না। একটা হচ্ছে সাধারণ গতিবেগ, একটাকে বলছি সম্ভাব্যতম গতিবেগ, আরেকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। 3 টাইপের টোটাল গতিবেগ আছে। বিজ্ঞানীরা প্রথমে সাধারণ গড়বেগ দিয়ে হিসেব করার চেষ্টা করছেন, ফেল করছেন। তারপরে বিজ্ঞানী ক্লসিয়াস সম্ভাব্যতম বেগের লজিক নিয়ে আসছেন, সেটা দিয়েও আমাদের সবকিছু ব্যাখ্যা করা যায় নাই। লাস্টলি সবচেয়ে সর্বজন গৃহীত যে মতবাদটা আসছে সেটা হচ্ছে গ্যাসের কণার অণুসমূহের গতিবেগ বললে আমরা আসলে কাকে ধরে নিব? বর্গমূল গড় বর্গবেগ। তাহলে জিনিসগুলা কি এগুলো আলাদা আলাদাভাবে শিখি। প্রথমে আমরা চলে আসি হচ্ছে গড়বেগের কনসেপ্টে। তো গড়বেগের কনসেপ্টটা কি? সিম্পল কনসেপ্ট, কোনো টেনশনের কিছু নাই, দেখলেই বুঝবেন। ধরেন একটা পাত্র আমি নিলাম, পাত্র নিলাম, পাত্রের মধ্যে 3টা অণু চিন্তা করলাম যে এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু। একটা অণু এদিকে যাইতেছে, একটা অণু এদিকে যাইতেছে, আর একটা অণু এদিকে যাইতেছে। 3টা অণু 3 দিকে যাচ্ছে, কোনো প্যারা নাই। প্রথম অণুটার বেগকে আমরা C1 ধরলাম, পরের অণুটার বেগকে C2, লাস্টের অণুটার বেগকে C3 ধরলাম। তাহলে গড় বেগ কি? পাটিগণিতীয় গড়, এভাবে আমরা লিখতে পারি। এটা সংজ্ঞা আসে নাই কখনো, আসলে আমরা এইভাবে লিখে দিতে পারি অণুসমূহের বেগের গাণিতিক গড়কে, পাটিগণিতীয় গড় বা গাণিতিক গড় যেমনি ইচ্ছা তেমনি বলেন, ভেক্টরের গড় না করলেই চলবে, গাণিতিক গড়কে গড়বেগ বলে। গড়বেগকে প্রকাশ করে সি বার দিয়ে, উপরে একটা বার দেওয়া থাকে, আপনারা জানেন বার দিয়ে এভারেজ জিনিস বোঝায়, তাহলে গড়বেগ বলে। এই লজিক অনুযায়ী যদি আমরা এই পাত্রের গ্যাসের অণুগুলাকে সাজাই তাহলে এখানে গড়বেগ সি বার আসবে, সি বার ইকুয়াল টু সিম্পলি 3টা বেগ যোগ করবেন, C1 প্লাস C2 প্লাস C3, এভাবে যোগ করবেন। যোগ করার পরে 3 দিয়ে ডিভাইড করবেন, তাহলে হয়ে গেছে গড়বেগ। দিস ইজ গড়বেগ। অণুর সংখ্যা n সংখ্যক হলে, হাজার হাজার অণু থাকলে জিনিসটা হয়ে যাবে প্লাস ডট 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 CN, n পর্যন্ত অণুর বেগের যোগফল, সেটাকে n দিয়ে ভাগ। n সংখ্যক অণুর ক্ষেত্রে n সংখ্যক অণুর বেগ যোগ করবেন, ডিভাইড করা লাগবে n সংখ্যক অণু দিয়ে, চলে আসবে গড়বেগ। সো দিস ইজ গড়বেগ। এর চেয়ে সোজা কনসেপ্ট হইতে পারে না। আগে আমি বলেছি গড়বেগ থেকে আমরা যদি এটার সীমাবদ্ধতাটা লিখতে চাই, গড়বেগ থেকে অণুর বেগের প্রকৃত অবস্থা উদ্ধার হয় না, বা গড়বেগ অণুসমূহের প্রকৃত বেগের অবস্থা জানাই না। এটা একটা প্রবলেম। মানে দেখা যাচ্ছে একটা অণু 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা অণু যাচ্ছে 400 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আপনি দুইটা অণুর জন্য যদি গড়বেগ হিসাব করেন, 100 আর 400 যোগ করলে হয় 500, 500কে 2 দিয়ে ভাগ করলে হয় 250 মিটার পার সেকেন্ড। একটু আপনি খেয়াল করে বলেন 250 যে আনসারটা আসলো সেটা 100-রও কাছে নাই, 400-রও কাছে নাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি তাদের যে অবস্থাটা, প্রকৃত অবস্থা, এটা এখান থেকে ধরতে পারতেছি না। এটাই বললাম, এটাই হচ্ছে গড়বেগ বা অ্যাভারেজ ভেলোসিটির প্রবলেম। গেছে গড়বেগ, গেছে, ডান। আমরা পরের স্লাইডে চলে যাই। বলা হচ্ছে সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। সম্ভাব্যতম বেগ এই জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করব। এটা বিজ্ঞানী হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েল। আমি এটা ক্লসিয়াস বলছিলাম ভুলে, ক্লসিয়াস না, বিজ্ঞানী হচ্ছে ম্যাক্সওয়েল। গতিতত্ত্ব মতে অনবরত সংঘর্ষে লিপ্ত অণুগুলোর বেগ সর্বদা পরিবর্তিত হয়। এই যে একটা অণু আরেকটা অণুর সাথে বাড়ি খায়, একটা অণুর বেগ বেড়ে যায়, আরেকটা অণুর বেগ কমে যায়। অলওয়েজ তো অণুগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। আমরা বলছি যে সংঘর্ষ হইলে
গতিশক্তি মানে অন্য কোনো শক্তিতে রূপান্তর হয় না। তাহলে গতিশক্তি থেকে গতিশক্তি পাবেন। সো একটা অণু এসে আরেকটা অণুরে জোরে ধাক্কা মারলে যারে ধাক্কা মারছে তার গতিশক্তি বেড়ে যাবে, আর যে অণুটা ধাক্কা মারছে তার গতিশক্তি কমে গেছে। তো অন্যভাবে বললে এই যে পরবর্তী অণু যেটা যার গায়ে ধাক্কা মারলো ওর বেগটা বেড়ে গেল না, গতিশক্তি বাড়লো মানে তোর বেগ বেড়ে গেল। এই কারণেই বলছে ম্যাক্সওয়েল, এটা তো লজিক্যালি বললাম, ম্যাক্সওয়েল যেটা করছেন তিনি গাণিতিক উপায়ে প্রমাণ করেন যে গ্যাসের অধিকাংশ অণু আন্তঃসংঘর্ষের কারণে, খেয়াল করবেন কথাটা, গ্যাসের অধিকাংশ অণু আন্তঃসংঘর্ষের কারণে মানে নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে, কোনো একটা স্পেশাল মোমেন্টে একটি বিশেষ বেগ লাভ করে থাকে। এই যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কারো বেগ বেড়ে গেল, কারো বেগ কমে গেল, তার মানে এই বিশেষ মুহূর্তটায় যে মোমেন্টে ধাক্কা লাগছে সেই সময় ওরা একটা বিশেষ বেগ লাভ করতেছে পরবর্তী ধাক্কার আগ পর্যন্ত। অনুটা সামনে গিয়ে আর একটা অণুর সাথে ধাক্কা খাবে, তখন ওর বেগ আবার চেঞ্জ হবে, কিন্তু তার আগে মাঝের যে সময়টা, একটা ধাক্কা আর একটা ধাক্কার মাঝের যে সময়টা, এই সময়ে যে বিশেষ বেগটা অণুরা লাভ করলো, এই বিশেষ মুহূর্তের এই বিশেষ বেগকে সম্ভাব্যতম বেগ বলে। তাহলে আন্তঃসংঘর্ষের মধ্যবর্তী সময়ে এই অণুগুলা যে বিশেষ মুহূর্তে একটা বিশেষ বেগ লাভ করেছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এই বেগটাকে আমরা বলছি সম্ভাব্যতম বেগ। এবং তিনি গাণিতিক উপায়ে ম্যাথ দিয়ে এটার একটা সূত্র বের করে গেছিলেন। আমি এখন সূত্রটা একটু লিখে দেবো, এটা থেকে অঙ্ক আসে না, এমসিকিউ এর জন্য মনে রাখতে পারলেই হবে। এমসিকিউ এর জন্য সূত্রটা মনে রাখতে পারলেই হবে। ম্যাক্সওয়েলের মতে সম্ভাব্যতম বেগ, লিখে দিচ্ছি, সম্ভাব্যতম বেগ, এটাকে নর্মালি তিনারা আলফা প্রাইম বার দিয়ে প্রকাশ করেছিলেন। আলফা বার ইকুয়াল টু √2RT বাই এম, √2RT বাই এম, আলফা ইকুয়াল টু √2RT বাই এম। এখানে তো সবকিছু চেনেন। আর গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, এম হচ্ছে গ্রাম আণবিক ভর বা মোলার ভর, ভালো কথা। তাহলে এই হচ্ছে সম্ভাব্যতম বেগ। দুই ধাক্কার মাঝামাঝি যে বেগটা থাকে, বিশেষ মুহূর্তের যে বেগটা, ওই বিশেষ বেগটাকে আমরা কি নামে ডাকছি? সম্ভাব্যতম বেগ নামে ডাকছি। ডান, সম্ভাব্যতম বেগও ডান। পরের লজিকে যায় আসেন। এবার হচ্ছে আমাদের এখানকার মেইন যে গ্যাংস্টার চলে আসছে। এবার এর অরা দেখতে হবে আমাদের। দিস ইজ বর্গমূল গড় বর্গবেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি অর আরএমএস বেগ। এটার সংজ্ঞাটা পরীক্ষায় নিয়মিত এসে থাকে, তাই সংজ্ঞাটা লেখা নাই, আমি লিখে দিব। সংজ্ঞাটা উল্টা দিক থেকে চিন্তা করবেন, উল্টা দিক থেকে চিন্তা করেন। এভাবে লিখি, নির্দিষ্ট তাপমাত্রায়, উল্টা দিক থেকে চিন্তা করলে কিভাবে আসবে দেখাই দিচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুসমূহের বেগকে প্রথমেই করবেন বর্গ। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুসমূহের বেগকে বর্গ করে প্রাপ্ত মানগুলোর গড় করে, প্রথমে বর্গ করবেন তারপর গড় করবেন, গড় করে, এই যে খেয়াল করেন উল্টা দিকে বর্গ করলাম তারপর গড় করলাম, গড় করে তারপর ওই মানকে বর্গমূল করলে যে বেগ পাওয়া যায়, বর্গমূল করলে যে বেগ পাওয়া যায়, যে বেগ পাওয়া যায় তাকে ওই গ্যাসের বর্গমূল বা ওই তাপমাত্রায়, তাকে ওই গ্যাসের ওই তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ বলে। একদম সিম্পল কথা, কোনো কিছু বোঝাবুঝির কিছু নাই। সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে কি, প্রথমে আমরা অণুগুলার বেগগুলাকে বর্গ করব, বর্গ করার পর গড় করব, তারপর প্রাপ্ত গড় মানকে আবার বর্গমূল করব, যে বেগটা পেয়ে যাব সেটাকেই বলছি বর্গমূল গড় বর্গবেগ। সো ভিজুয়ালি যদি চিন্তা করি একটু, যে ধরেন একটা পাত্রে 3টা অণু দেওয়া আছে, আগের মতোই এই অণুটা এদিকে যাচ্ছে, আমি এর বেগকে ধরে নিলাম C1, আর একটা অণু এদিকে যাচ্ছে ধরে নিলাম C2, আর একটা অণু এদিকে যাচ্ছে ধরে নিলাম C3। এরকম 3টা অণু আছে, C1 C2 C3। তাহলে আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমি এই 3জনকেই বর্গ করব, C1 স্কোয়ার, C2 স্কোয়ার,
c3 স্কয়ার। দেখেন তিনজনকেই বর্গ করছি, বর্গ করার পর এই ভ্যালুগুলোকে গড় করব, গড় করা মানে তিনজনকেই যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, তিনটা অণু নিয়েছি তাই 3 দিয়ে ভাগ, গড় পেয়ে গেছি। এবার গড় মানকে যদি আমরা রুট করে দেই তাহলে রুট করলে যে ভ্যালুটা পাওয়া যাবে দ্যাট ইজ সিআরএমএস, দ্যাট ইজ সিআরএমএস বা বর্গমূল গড় বর্গবেগ। তাহলে প্রথমে বর্গ করলাম, তারপর গড় করলাম, তারপর প্রাপ্ত মানকে রুট করলাম, যেটা পেয়ে গেলাম সেটাকেই বলছি সিআরএমএস বেগ। তাহলে এই হচ্ছে সিআরএমএস বেগের কনসেপ্ট। ঘটনা হচ্ছে একটা পাত্রে ভাই লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন অণু থাকে। আপনি যদি এই ওয়েতে বের করতে যান আরএমএস বেগ, এই ওয়েতে যদি আরএমএস বেগ বের করতে যান, প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ লাগবে, ওই বেগগুলার স্কোয়ার করে গড় বানায় তারপর বর্গমূল করতে হবে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অণু নিয়ে আপনার কাজ করা লাগবে, হুইচ ইজ কোয়াইট অলমোস্ট ইম্পসিবল। মানে এই লজিকটা আমরা কখন খাটাতে পারবো? যখন পাত্রের মধ্যে 5, 10, 8, 10টা 100টা 200টা মতো অণু থাকবে, প্যারা নাই, বিজ্ঞানীরা প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ বের করতে পারবেন, অলরেডি আমাদের ওই অ্যাপারেটাস আছে। কিন্তু লাখ লাখ কোটি কোটি কোয়াড্রিলিয়ন কুইন্টিলিয়ন টাইপের অণু যদি একসাথে পাত্রে থাকে, এতগুলা অণুর বেগ আলাদা করে বের করা তো কঠিন। আলাদা করে বেগ না বের করতে পারলে স্কোয়ারও করতে পারবো না, গড়ও করতে পারবো না, বর্গমূলও করতে পারবো না। সো দিস ইজ আ রিয়েল প্রবলেম। তো এই রিয়েল প্রবলেমের জন্য বিজ্ঞানীরা বেসিক্যালি এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করেছেন, যেটা দিয়ে সহজেই আমরা কাজটা করতে পারবো। আমাদের আসলে প্রত্যেকের আলাদা করে বেগ বের করার দরকার নাই। তাহলে আলাদা করে বেগ বের করার যে দরকার নাই, আমরা তাহলে কিভাবে করব কাজটা আসেন দেখি। সূত্র শিখি ডিরেক্ট। সূত্রাবলী যদি চিন্তা করি এখান থেকে, সিম্পল সূত্রাবলী, যেমন ফার্স্ট অফ অল লিখে নেবেন এইভাবে, সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT/m। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা মনে রাখবো আমরা, √3RT/m। আবার আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো আমরা সবাই জানি। এখন এন ইকুয়াল টু 1 মোল হলে পিভি ইকুয়াল টু হয়ে যাবে আরটি। কখন? যখন এন ইকুয়াল টু 1 মোল তখন। তার মানে এন ইকুয়াল টু 1 মোলের জন্য এই সূত্রটাকেই কনভার্ট করে লেখা যাবে 3PV/m। কিন্তু এটা যখন তখন করা যাবে না, খেয়াল রাখতে হবে কখন, যখন n ইকুয়াল টু 1 মোল তখন। শুধু তাই না, ওইভাবে এখান থেকে প্রুভ করা যাবে আরেকটা সূত্র, সেটা হচ্ছে √3p/d। আপনারা এম ভি এগুলোকে আলাদা করে দেন, পিভি এম আর ভি এগুলোকে আলাদা করে দেন, দেখবেন 3p/d চলে আসছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘটনা। আরএমএস বেগের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, যেটা থেকে আপনার বেশিরভাগ অঙ্ক করা লাগবে, সেটা হচ্ছে এটা, √3RT/m। খেয়াল করে দেখবেন, এখানে একটা সম্পর্ক বলে দিচ্ছি, খেয়াল করে দেখবেন, আরএমএস বেগের সাথে এম এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটা গ্যাসের আরএমএস বেগ, টেম্পারেচার স্থির থাকলে একটি গ্যাসের আরএমএস বেগ তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা গ্রাম আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এক কথায় বললে এমসিকিউ এর জন্য, এম যত কম আরএমএস বেগ তত বেশি। তত বেশি বলা ভুল, এক্স্যাক্টলি সম্পর্কটা তো ব্যস্তানুপাতিক না, রুট ওভারের সাথে সম্পর্ক। বাট এমসিকিউ এর জন্য গুড এনাফ, আপনি এমসিকিউ এর জন্য এটা মনে রাখতে পারেন যে এম কমে গেলে আরএমএস বেগ বেশি থাকে। ওই যে এমসিকিউতে আসবে, নিচের কোন গ্যাস, একই তাপমাত্রায় নিচের কোন গ্যাসটির আরএমএস বেগ সর্বোচ্চ। আপনি খেয়াল করে দেখবেন কোন গ্যাসটার এম এর মান সর্বনিম্ন, যে গ্যাসটার এম এর মান সর্বনিম্ন সে গ্যাসটা আরএমএস বেগও সর্বোচ্চ। না, আরেকটা জিনিস খেয়াল করায়, যেহেতু আরএমএস বেগ আপনারা সিআরএমএস এটাকে মিটার পার সেকেন্ড এককে চান, এটাকে যদি আপনি মিটার পার সেকেন্ড এককে চান, আপনার যেটা আইডেন্টিফাই করা লাগবে, যেটা আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড একক হচ্ছে এক ধরনের এসআই একক। তাহলে এটাকে যদি এসআই এককে আপনি চান, বাকি যা কিছু ব্যবহার করবেন সবই এসআই এককে হবে। মিনিং আর এর মানটা তখন ইউজ করবেন 8.314 জুল পার মোল পার কেলভিনে, আর এর মান ব্যবহার করবেন এমনে। আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার আমি বলে দিতে চাই, এই যে এম, নর্মালি এমটা কিন্তু আমরা গ্রামে বসাই, গ্রাম পার মোলে। আপনাকে এই অঙ্ক করার সময় খেয়াল রাখা লাগবে এম ইকুয়াল টু কেজিতে বসবে। ইকুয়াল টু লেখাটা তো ভুল হলো, এম কেজিতে বসবে, এম কেজিতে বসবে। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা লাগবে, আদারওয়াইজ হবে না। বিকজ আমরা এসআই ইউনিট ব্যবহার করতে চাচ্ছি, আরএমএস বেগ মিটার পার সেকেন্ডে পেতে চাচ্ছি, তাহলে আমার বাকিগুলাকেও বাকিগুলাকেও এসআই ইউনিটে রাখা লাগবে, আদারওয়াইজ আমাদের আনসার ভুল চলে আসবে। ঠিক আছে? এটা প্রচুর ভুল হয়, একদম সোজা সোজা অঙ্ক বোর্ডে আসে, এন্ড ইয়েট পোলাপাইন ভুল করে বিকজ তারা এমটা কেজিতে বসায় না। ডান। আচ্ছা, গেল, এই স্লাইডটাও পার হয়ে যায়।
এবার একটা অনুধাবনমূলক প্রশ্ন বলা হয়েছে, অনুধাবনমূলক প্রশ্নে বলা হচ্ছে আরএমএস বেগ অধিকতর উপযোগী কেন। মিনিং আমরা যে আরো বেশ কিছু বেগ দেখলাম, সম্ভাব্যতম বেগ, গড় বেগ, এদের মধ্যে আরএমএস বেগকে আমরা আলাদা করে সিলেক্ট করব কেন, এটা বোর্ডে আসা একটা অনুধাবনমূলক প্রশ্ন। তো কি বলা হচ্ছে পড়ি, বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ মানে আরএমএস বেগ হচ্ছে এমন একটি গতিবেগ, এমন একটা গতিবেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অনুসময়ের গতিশক্তি হিসাব করলে, এটার কথার মানে হচ্ছে যদি আপনি প্রত্যেকটা অণুর বেগকে আরএমএস বেগ বলে ধরে নেন, নর্মালি তো প্রত্যেকটা অণুর গতিবেগকে আমরা কি ধরছিলাম, C1 C2 C3 আলাদা আলাদা বেগ ছিল, তা না করে আপনি ধরে নিলেন প্রত্যেকটা অণুর বেগ সিআরএমএস। এভাবে ধরে আপনি যদি গতিশক্তি হিসাব করেন তাহলে দেখবেন প্রকৃত মোট গতিশক্তির সমান হয়ে গেছে জিনিসটা। নর্মালি আমরা ওই যে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার দিয়ে যে গতিশক্তি বের করি, সবার জন্য এভাবে গতিশক্তি বের করব, ওই মোট গতিশক্তির পরিমাণটা আরএমএস বেগ ধরে হিসেব করা গতিশক্তির মানের সাথে সমান। তাই কথাটা বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে এমন একটি গতিবেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে, এই যে প্রত্যেকটা অণুর সাধারণ গতিবেগকে আমরা আরএমএস বেগ বলে ধরে নিলাম, অণুসমূহের গতিশক্তি হিসেব করলে প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা অণুর গতিবেগকে আরএমএস বেগ ধরলে আমরা যে গতিশক্তিটা পাই সেটাই প্রকৃত গতিশক্তির সাথে মিলে যায়। কিন্তু গড় বেগ বা সম্ভাব্যতম বেগকে অণুর সাধারণ গতিবেগ ধরে হিসেব করলে সরাসরি প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায় না। মানে আপনি অণুদের যে সাধারণ ইটা ধরছেন, গড় বেগ যেটা ধরছেন, ওই গড় বেগ অনুযায়ী যদি আপনি গতিশক্তিটা হিসাব করেন দেখবেন মিলছে না, মিলছে না। সম্ভাব্যতম বেগ দিয়ে করলেও টোটাল গতিশক্তির মানের সাথে এই মানটা মেলে না। সেখান থেকে আমরা বলে দিতে পারি তাই আরএমএস বেগ অন্য সকল ধরনের বেগ অপেক্ষা অধিক উপযোগী। তাহলে মনে রাখবো আরএমএস বেগ থেকে যে গতিশক্তিটা হিসাব করা হয় সেটা বাস্তবে অণুর প্রকৃত গতিশক্তির সাথে মিলে যায়। তার মানে অণুর বেগগুলোকে আমরা আরএমএস বেগ ধরাটা উচিত। কেন? কারণ গড় বেগ ধরে যদি সেম হিসাবটা আমরা করি, গড় বেগ বা সম্ভাব্যতম বেগ, তখন দেখতে পাই প্রকৃত মোট গতিশক্তির সাথে গড় বেগ থেকে পাওয়া গতিশক্তি মিলছে না, দুইটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আরএমএস বেগই হচ্ছে তাহলে আমাদের অণুসমূহের জন্য পারফেক্ট বেগ, যেটা ধরে আমরা হিসেব করব। সেটা মনে রাখবো। অনুধাবনমূলক প্রশ্ন একটা পড়া হয়ে গেল, আর কথা নাই। এখান থেকে বেশ কিছু অঙ্ক করব আমরা, অঙ্ক করলেই হয়ে যাচ্ছে। তা আসেন দেখি। প্রথম কোশ্চেনই বলছে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগ কত। কথা না বাড়িয়ে অঙ্ক করি আসেন। কক্ষ তাপমাত্রা বলেছে টি, টি মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন। ডান। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর MCO2 আমরা জানি 44 গ্রাম পার মোল, তো আমি 44 গ্রাম লিখে রাখলাম। এটা আমরা জানি, এটাকে যদি আমি এসআই ইউনিটে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করব, 44 গুণিত 10 টু দি পাওয়ার -3 কেজি, 44 গুণিত 10 টু দি পাওয়ার -3 কেজি। এবার বের করতে বলছে আরএমএস বেগ কত। তাহলে একদম ডিরেক্ট সূত্র বসায় ফেলি, সিআরএমএস বা সিম্পলি সি লিখলেও চলবে, √3RT/m। সিম্পলি মানগুলো বসিয়ে দিন, কাজ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু আর এর মান মাথায় রাখবো এখানে এসআই ইউনিটে ব্যবহার করা লাগবে। কেন? কারণ আমরা চাই যে বেগটা এসআই ইউনিটে আসুক, মিটার পার সেকেন্ডে আসুক। আপনি অন্য কোনো একক দিয়েও করতে পারবেন, ঝামেলায় যাওয়ার দরকার নাই। বেগটা মিটার পার সেকেন্ডে দেখতে আমরা বেশি অভ্যস্ত, এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া আসবে যে আমি ভুল করি নাই। অন্য কোনো এককে বেগ বাইর করতে চাইলে করতে পারেন, কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, নিজের কনফিউশন থেকে যায় যে ঠিকঠাক করলাম কিনা। এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। তাহলে মানগুলো বসিয়ে দিয়ে আসেন, √3RT, 3 গুণিত 8.314, টেম্পারেচারটা দেওয়া আছে 298 ডিভাইডেড বাই 44x-3। আনসার চলে এসছে 411.005, দরকার নাই, মিটার পার সেকেন্ড আনসার। এটাই হচ্ছে আরএমএস বেগ। এত সোজা অঙ্ক, এবং এগুলো 3 মার্কসের অঙ্ক আকারে আসে। বিলিভ মি, বেশ কয়েকবার বোর্ডে আসছে সৃজনশীল প্রশ্নের অংশ হিসেবে, 3 মার্কসের অঙ্ক হিসেবে, যে উদ্দীপকে উল্লেখিত গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। তো সিম্পল গেল, আরএমএস বেগ বের করলাম আমরা। পরের কোশ্চেনে চলে যায় আসেন। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আরএমএস বেগ কত। তাহলে খেয়াল করব, আরএমএস বেগ পাওয়ার জন্য যে টি দরকার সে টিটা দেওয়া আছে, টি ইজ গিভেন। ঘটনা হচ্ছে এমটা দেওয়া নাই, আণবিক ভরটা দেওয়া নাই। ওই আণবিক ভরটা ডিরেক্ট না দিয়ে তাই নকশা করে ঢং করে আমাদেরকে বলছে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব এত, ঘনত্ব থেকে তাহলে আণবিক ভর বের করতে হবে। তাহলে আপনার এটা মনে রাখা লাগবে। আপনারা জানেন এসটিপিতে, আমরা যদি এসটিপিতেই চিন্তা করি, এসটিপিতে 1 মোল কথাটার মানেই হচ্ছে 22.4 লিটার গ্যাস।
আর এই 22.4 লিটার গ্যাসের যে ভর, এই আয়তনের ভরটাই হচ্ছে আণবিক ভর। এই আয়তনের ভর হলো ভর, আণবিক ভর। সিম্পলি এটা লিখে রাখলাম। অন্যভাবে আমি বুঝাইতে চাইছি যে 22.4 লিটার গ্যাস যতটুকু ভর তার, সেটাই তার আণবিক ভর, কারণ দুটাই 1 মোল। 1 মোল মানে আণবিক ভর, 1 মোল মানে 22.4 লিটার। তার মানে 22.4 লিটার গ্যাস মানেই 1 মোলের ভর, মানেই আণবিক ভর। তাহলে এটা কেন করলাম? বিকজ আমরা এখন ওই এমটা বের করতে চাই। আমরা জানি ভর সমান আয়তন গুণিত ঘনত্ব। তাহলে ভর সমান আয়তন গুণিত ঘনত্ব যদি হয়, তাহলে আমার এমটা পেয়ে যাবে। এখানে ভর মানে আণবিক ভর হয়ে যাচ্ছে, কারণ 1 মোলের আয়তন 1 মোলের ভর। তাহলে এম এ গ্যাসটার নাম তো জানি, এম লিখে রাখলাম। এম ইকুয়াল টু আয়তন। আয়তন দেওয়া 22.4 লিটার, ঘনত্ব দেওয়া 1.25 গ্রাম পার লিটার। তাহলে লিটার লিটার কেটে যাচ্ছে, 22.4 গুণিত 1.25, হিসাব করে দেখি। 22.4 গুণিত 1.25, হিসাব আসছে 28 গ্রাম ইউনিট আসবে, বিকজ আমাদের গ্রাম পার লিটার ছিল। আরএমএস বেগ বাইর করতে চাইলে 28 ইন্টু 10⁻³ কেজি বানিয়ে দিব, যাতে এটা এসআই ইউনিটে চলে যায়। এবার টেম্পারেচার আমাদেরকে বলছে। দেখেন, টেম্পারেচার চেঞ্জ করলে আবার ভাইবেন না যে এম চেঞ্জ হয়ে যাবে। ভাই, ভর কখনো চেঞ্জ হয় না। তাপমাত্রা কম থাকুক বেশি থাকুক, ভর চেঞ্জ হবে না, ভর যা আছে তাই থাকবে। তাই টেম্পারেচার এসটিপি থেকে 0 ডিগ্রি থেকে যে আমি 27-এ নিয়ে আসবো, কিচ্ছু আসে যায় না। এনিহাও 300 কেলভিন লিখে দিলাম। এবার সিম্পলি মান বসাই, কাজ হয়ে যাবে। তাহলে সিআরএমএস ইকুয়াল টু √3RT/m, মান বসান, কাজ সারা। তাহলে 3 ইন্টু আর এর মান হচ্ছে 8.314, অ্যাজ আই সেড বিফোর, এসআই ইউনিট করা লাগবে। টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, এম হচ্ছে 28 ইন্টু 10⁻³ রুট করব। এবার মান বের করব। 3 ইন্টু 8.314 গুণিত 300 ডিভাইডেড বাই 28x-3, চলে আসছে 516.95 মিটার পার সেকেন্ড। ডান, আনসার 516.95 মিটার পার সেকেন্ড। তো তাহলে এই হচ্ছে এসটিপির অবস্থা, আমরা পেয়ে গেলাম। এসটিপি থেকে বের করলাম আণবিক ভর, এরপর আণবিক ভর থেকে আমরা আরএমএস বেগটা বের করে ফেললাম। তো অঙ্ক এমনও থাকতে পারে, আপনার ঘনত্ব দেওয়া থাকতে পারে, ঘনত্ব থেকে আরএমএস বেগের আইডিয়ায়, ঘনত্ব থেকে আণবিক ভর বের করব, সেখান থেকে আরএমএস বেগের আইডিয়ায় চলে যাব। অঙ্ক ডান হয়ে গেল। এটাও গেল আরএমএস বেগের অঙ্ক। চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। কুমিল্লা বোর্ড 2021 সালের একটা প্রশ্ন। এটা পাত্রে গ্যাস দেওয়া আছে, বলছে এ পাত্রের গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে 3p/d ইউজ করতে যায়েন না কখনোই। এখানে আপনারা ঘনত্বের সূত্র ইউজ করবেন না। ঘনত্বের সূত্রটা কখনো আলাদা করে, ঘনত্ব না দেওয়া থাকলে কখনোই ঘনত্বের সূত্র ব্যবহার করবেন না। ঘনত্বের সূত্র নো, ক্রস দিয়ে দিলাম। ঘনত্বের সূত্র ইউজ করব না আমরা তার বদলে যেটা করব, দেখেন টেম্পারেচার দেওয়া 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে। আমাদের যদি আণবিক ভরটা জানা থাকে, তাহলেই কিন্তু আরএমএস বেগ বের হয়ে যাবে। তাহলে আণবিক ভর বের করার জন্য আমরা আগে আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করব, যেটা আমরা বহুতবার করেছি। তাহলে এখানে কি কি ভ্যালু লেখা আছে এগুলো আগে লিখে নেই। এখানে প্রথমত দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার দেওয়া 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 293 কেলভিন। পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.097 ATM। ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 0.84 গ্রাম। ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 400 ml, সেটাকে লিটার বানালে 0.4 লিটার হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এমটা বের করা। এম ইকুয়াল টু হোয়াট? আমরা চাই এম এর মান বের করতে, রাইট? তাহলে এম এর মান যদি বের করতে চাই, আসেন এখানে লিখি, সূত্র লিখি। আমরা জানি পিভি ইকুয়াল টু W/m/RT, সূত্র বসে দিলাম। এবার এখান থেকে এম বের করতে হবে। তাহলে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে WRT/PV। তাহলে ডাব্লিউ এর মান 0.84, আর এর মান হচ্ছে 0.0821। 0.0821 কেন আর এর মান 0.0821 ইউজ করলাম? কারণ দেখবেন চাপটা অ্যাটমসফিয়ারে ইউজ করেছি, আয়তনটা লিটারে ইউজ করেছি, তাই আর এর মান 0.081 ইউজ করলাম। ঠিক আছে, ভালো কথা। টেম্পারেচার হচ্ছে 293 কেলভিন, ডিভাইড করব পি গুণিত ভি দিয়ে। তাহলে পি এর মান হচ্ছে 0.081
097, ভি এর মান হচ্ছে 0.4, এটার ভ্যালুটা বের করলেই চলছে। তাহলে 0.84 গুণিত 0.0821 গুণিত 293 ডিভাইডেড বাই 0.097 গুণিত 0.4, আনসার আসছে 520.78। ডাইম, কি বিশাল ভরযুক্ত একটা জিনিস রে ভাই, 500, কোন গ্যাস আল্লাহ মাবুদ জানে। 520.78 গ্রাম, গ্রামে পেলাম কারণ নর্মাল এগুলো সব গ্রামে হিসাব করা, আমাদের এম গ্রামে আসছে, গ্যাঞ্জাম নাই। তো আমরা এম পেয়ে গেছি, তাহলে এম পেয়ে গেছি, টেম্পারেচার 293 কেলভিন জানা, এম জানা, আমরা এবার আরএমএস বেগ বের করে ফেলতে পারবো। তাহলে চলেন পরের স্লাইডে গিয়ে সিআরএমএস এর সূত্র লিখি। সিআরএমএস ইকুয়াল টু √3RT বাই এম। তাহলে 3 ইন্টু, এবার কিন্তু আর এর মান বসাবেন 8.314, ইট ডাজেন্ট ম্যাটার। টেম্পারেচার 293, আগে ভাইবেন না যে আগের বার ওটা ব্যবহার করলাম এবার পারবো, তো ইয়েস পারবো, কারণ আমরা আলাদা জিনিস বের করছি, আমরা আরএমএস বেগ বের করতে চাচ্ছি, সেটাও এসআই ইউনিটে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা পারবো। তাহলে এবার লাগবে এম 520.78 গ্রাম, তাহলে বসালাম 520.78, খেয়াল রেখে এটা গ্রামে ছিল, তাই এটাকে কেজিতে কনভার্ট করতে 1000 দিয়ে ভাগ করে দিলাম, অথবা 10⁻³ দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। পুরোটাকে রুট করেন, আনসার বেরিয়ে যাবে। তাহলে √3RT 8.314, টেম্পারেচার হচ্ছে 293 ডিভাইডেড বাই 520.78 x-3, আনসার চলে আসছে 118.46 মিটার পার সেকেন্ড। তাহলে বোর্ডের অঙ্কটাও হয়ে গেল আমাদের। বোর্ডের অঙ্কে এইরকমই ম্যাক্সিমাম কঠিন বললে এটাই এদের ম্যাক্সিমাম কঠিন, এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন আসে না। বেশিরভাগ ক্ষেত্রে এম আপনার বাইর করা লাগবে না, ওখানে এম বলে দেওয়া থাকবে কোনো না কোনো ওয়েতে। বেশিরভাগ সময় এটাই দেখি আমি, যে কোশ্চিনে এম এর কথাটা বলে দেওয়া থাকে, গ্যাসটা কি, এই গ্যাস বলে দেওয়া থাকে, গ্যাসটা যে কার্বন ডাইঅক্সাইড নাকি CH4 নাকি অক্সিজেন, এরকম বলে দেওয়া থাকে, বলা থাকে, সেখান থেকে আমরা এম পেয়ে যাই। কিছু কিছু অঙ্ক আছে যেখানে এমটা আমাদের নিজেদের বের করা লাগে, আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করে, তারপর আমরা সিআরএমএস বের করি। একই প্রসেস, কোনো টেনশন নাই, পরের অঙ্কে চলে যায়। আসেন এবার, কত তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমান? তার মানে ওরা এটা বের করতে বলছে যে টেম্পারেচার, রাইট, তার মানে সিআরএমএস অফ হাইড্রোজেন উইল বি ইকুয়াল টু সিআরএমএস অফ অক্সিজেন। এটা কত তাপমাত্রায় এই দুইটা মান সমান হয়ে যাবে, এটা বের করতে বলেছে। তো তার আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখে নেই। ফার্স্ট অফ অল TO2 দেওয়া আছে, অক্সিজেনের টেম্পারেচার দেওয়া 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 293 কেলভিন। অক্সিজেনের আণবিক ভর জানা আছে, MO2 মানে হচ্ছে 32 গুণিত 10⁻³ কেজি, কিন্তু এটা কেজিতে না কনভার্ট করলে হবে, এখনই দেখতে পাবেন কেন হবে, এই ক্ষেত্রে কেন হবে। MH2, হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম, 2 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে 10⁻³ কেজি পেয়ে গেলাম। আমাদের বের করতে বলছে TO2 ইকুয়াল টু ওয়াট। TO2 অক্সিজেনের, TO2 আবার বলছে TH2 ইকুয়াল টু ওয়াট, হাইড্রোজেনের তাপমাত্রা কত এটা বের করতে বলছে, টি হাইড্রোজেন ইকুয়াল টু ওয়াট। তাহলে এখানে ডিরেক্ট সূত্র বসাই ফেলে। আসেন, আরএমএস অফ হাইড্রোজেন, তাহলে উপরে বসবে কি 3RTH2, এই পাশে পরিচয় লিখে দিবেন, তাহলে ভুলের কোনো চান্স নেই, ডিভাইডেড বাই MH2 রুট ইকুয়াল টু 3RT অফ O2 ডিভাইডেড বাই M অফ O2, পুরোটার উপরে রুট। দেখেন এখানে সূত্র বসায় ফেলেন, আপনার আলাদা করে বের করার দরকার নাই। এটা করলে যে লাভটা হবে, আপনি রুট উভয় পক্ষ থেকে নাই করে দেন, উভয় পক্ষে রুট আছে তাহলে নাই, খালি রুট নাই তা না, 3R কাটা যাবে, উভয় পক্ষে 3R আছে, তাহলে 3R কাটা যাবে। আমাদের কাজ হচ্ছে TH2টা বের করা, তাহলে এখন পর্যন্ত এটা দাঁড়াইছে TH2 বাই MH2 ইজ ইকুয়াল টু TO2 বাই MO2। এখান থেকে আমরা চলে আসবো, অতএব আমাদের যেহেতু TH2টা বের করতে দিয়েছে হাইড্রোজেনের তাপমাত্রা, তাহলে TH2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে TO2 ডিভাইডেড বাই MO2 গুণিত MH2। সিম্পলি মানগুলো এখন বসিয়ে দেন, কাজ সারা। তাহলে TO2-র মান দেওয়া আছে 293 কেলভিন, MO2-র মান আমরা জানি 32 গুণিত 10⁻³ ইন্টু 10⁻³ না দিলে কোনো সমস্যা নেই। কেন? কারণ 2 এর ক্ষেত্রেও 10⁻³ আছে, এটা কাটাকাটি চলে যাবে। দুইজনেরই যখন এম, দুইজনের এম এর কেজি করার দরকার নাই, দুইজনে গ্রাম রাখলেও দুইজনের ইউনিট কাটাকাটি চলে যাবে, কোনো সমস্যা নাই। দ্যাটস আমি বললাম এটা কেজি না বানালেও চলবে, এটা অটো হবে।
তাহলে দেখি টেম্পারেচারটা কত। 293 ভাগ 32 গুণিত 2, মাই গুডনেস, 18.3125 কেলভিন। তার মানে এটাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করি, মনে রাখবেন অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। আমরা অলওয়েজ ভদ্রতা করে হলেও টেম্পারেচার বের করতে দিলে টেম্পারেচার অলওয়েজ ডিগ্রি সেন্টিগ্রেডে লাস্টলি বের করে আসবো। 6875 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 254 পয়েন্ট সামথিং ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই লো একটা ভ্যালু, মাইনাস 254.6875 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আশা করি, খুব একটা কঠিন কোনো প্রশ্ন ছিল না, দুইজনকে সমান ধরে অঙ্ক করে দিলেই হয়ে যাচ্ছে। সো ডান। এই গেল হচ্ছে আমাদের কিসের অঙ্ক, আমাদের আরএমএস বেগের অঙ্ক। আরএমএস বেগের অঙ্ক ডান। আমরা যদি পরের টপিকটাই চলে যাই, হয়ে গেছে আরএমএস বেগ পড়াও। লেকচার বড় হলেও পড়ালেখা তাড়াতাড়ি শেষ হচ্ছে, কারণ জিনিসটা সোজা। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে অণুসমূহের গতিশক্তি। প্রত্যেকটা অণুই যেহেতু ছোটাছুটি করতেছে ভাইয়ারা, প্রত্যেকটা অণুই ছোটাছুটি করতেছে, তার মানে অণুসমূহের গতিশক্তি আছে একটা, অণুসমূহের গতিশক্তি বলে একটা ব্যাপার আছে, ছোটাছুটি যেহেতু করতেছে। এটা সূত্রটা কি, এটা আমরা শিখে ফেলবো। সূত্রটা শিখে ফেললে অঙ্ক খুব সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। আমরা জানি এনআরটি মানে পিভি, তাহলে 3/2 পিভি হিসেবেও ইউজ করা যাবে। তাহলে ইকে গতিশক্তি, অণুসমূহের গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি বা 3/2 পিভি। ডান। এখন আমি দুইটা ক্ষেত্র দেখাই দেই। অণুর সংখ্যা উল্লেখ থাকলে, অণুর সংখ্যা উল্লেখ থাকলে, যদি কোয়েশ্চেনটা অণুর সংখ্যা উল্লেখ করে তাহলে মনে রাখতে হবে যে এই মোল সংখ্যাটা তখন আপনি n/n দিয়ে বের করবেন। যদি বললো 100টা অণুর গতিশক্তি কত, তাহলে আমরা সিম্পলি এই বড় হাতের যে n আছে ওই জায়গায় 100 বসায় দিব, নিচে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব, মোল সংখ্যা বেরিয়ে যাবে। সিম্পল কোয়েশ্চেন। কিন্তু যদি ভর বলা থাকে, গ্যাসের ভর যদি বলা থাকে, তাহলে আমরা লিখে নেই গ্যাসের ভর দেওয়া থাকলে মনে রাখবো আমরা যে আমাদের যে মোল সংখ্যা n সেটা বের হবে W/m সূত্র দিয়ে। এক্ষেত্রে কেজি মেজি বানানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ W/m এটা একটা অনুপাত, গ্রাম গ্রাম কেটে যাবে, একক কেটে যাবে, তাহলে একক নিয়ে এখানে টেনশনের কিছু নাই। কিন্তু আরটাকে অবশ্যই 8.314 ব্যবহার করবেন, কারণ আপনি শক্তিটা চান জুল ইউনিটে। জুল ইউনিটে চাইতে গেলে আপনার আরটাকে ব্যবহার করাও লাগবে জুল ইউনিটে। তাহলে আর এর মান বুঝতে পারছেন আশা করি। একটা এমসিকিউ এর জন্য ইনফরমেশন শিখায় রাখি, এটা নিয়মিত পরীক্ষায় আসে এমসিকিউতে, সেটা একটু খেয়াল করে দেখবেন। এন স্থির যদি থাকে, আর তো একটা ধ্রুবক, এন যদি স্থির থাকে তাহলে ইকেটা ডিরেক্টলি টি এর সমানুপাতিক। এমসিকিউ এর জন্য মনে রাখবেন ইকে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, মানে গতিশক্তি, অণুর গতিশক্তি বা গ্যাসের গতিশক্তি, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা এমসিকিউতে নিয়মিত আসে, ঘুরায় পেঁচায় আসে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। সূত্র মনে থাকলে এটা মনে থাকবে, আলাদা করে মুখস্থ রাখার কিছু নেই। সূত্র মনে থাকলে ইনশাআল্লাহ আমরা এটা পারবো। অলরাইট, তাহলে গেল সবগুলো সূত্র শিখছি। ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি বা 3/2 পিভি, অনুসংখ্যা উল্লেখ থাকলে n ইকুয়াল টু n/na, গ্যাসের ভর দেওয়া থাকলে W/m, অঙ্ক শেষ। তো এটা আমি বলে রাখতে চাই, এখানে 5 স্টার 6 স্টার দিয়ে রাখবো আমি। এটা সকল দুর্বল ছাত্রের ভরসার জায়গা, মনে রাখবেন। এখান থেকে যে কতবার প্রশ্ন আসছে 3 মার্কসের প্রশ্ন, তার ইয়ত্তা নাই। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর একটা প্রশ্ন হচ্ছে এটা। উদ্দীপকে কিছু একটা দিয়ে দিবে, দিয়ে বলবে উদ্দীপকের গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো, উদ্দীপকের গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। এই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে আপনার। ডাব্লু না দেওয়া থাকলে আপনার ডাব্লু দেওয়া আছে, এম দেওয়া নাই, এম বের করা লাগবে, W/m থেকে মোল বের করবেন, অঙ্ক হয়ে যাবে। এরকম কিছু না কিছু দেওয়া থাকবে, এটাই হচ্ছে অঙ্ক সিম্পলি। তাহলে অনুসময়ের গতিশক্তির অঙ্কটা 5 স্টার দিয়ে নেবেন, এটা আসবে কোথাও না কোথাও পাবেন, এমসিকিউতে পাবেন, সৃজনশীলে পাবেন, অনেক জায়গায়। সো আসেন প্রথম অঙ্কটা করি। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10টি কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি নির্ণয় করো। তাহলে ভাইয়া টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 298 কেলভিন, তার সাথে অণুর সংখ্যা n দেওয়া আছে 10টি। তাহলে আমরা যদি সূত্র লিখি, অতএব ইকে ইকুয়াল টু, গতিশক্তি ইকুয়াল টু 3/2 এনআরটি
3/2 nRT যে লিখলাম, এখন সিম্পলি এই জায়গাটায় যেটা আমরা করব সেটা হচ্ছে 3/2 n এর জায়গায় লিখে দিবেন n/n RT। অঙ্কটা ডান। এরপর যা বসাবেন। তাহলে 3/2 গুণিত n, বড় হাতের n এর মান হচ্ছে 10, 10টা অনুর কথা বলেছে, ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গুণিত আর এর স্ট্যান্ডার্ড মান 8.314, টেম্পারেচার দেওয়া আছে কত 25 ডিগ্রি মানে 298। সো সবগুলা হিসাব করে আমরা এখানে বের করে ফেলতে পারবো। 1.5 গুণিত 10/6.023 x 23 গুণিত 8.314 গুণিত 298। আনসার এসছে 6.17 ইন্টু 10⁻⁻20 জুল। খেয়াল করবেন আনসার আসবে জুলে, অন্য কোনো এককেই না, আনসার আসবে জুলে আনসার আসবে, বিকজ আমরা সবকিছু SI ইউনিটে ইউজ করেছি, কোনোভাবেই যেন ভুল না হয়। ডান, এই কোশ্চিন ডান। খুবই সোজা অঙ্ক ভাই, এই জায়গাটার ভালো মতো করবেন, অনেকগুলো অঙ্ক হাতে কলমে করবেন, 10-12টা করে অঙ্ক করবেন, যাতে কোনোভাবেই পরীক্ষায় কিন্তু এটা থেকে একদম ফুল প্রুফ মার্ক আপনার নিশ্চিত, কেউ আটকাতে পারবেন আল্লাহ ছাড়া। তো এই জায়গা থেকে মার্কস নিতে চাইলে ওই যে বারবার অঙ্কগুলো করবেন, বারবার বলতে মিনিমাম 10-12টা অঙ্ক করবেন প্লিজ, যাতে কোনোভাবেই ভুলের কোনো চান্স না থাকে, এটা নিশ্চিত করবেন। ডান, চলেন পরে ইতে যাই। ভেরি নাইস। আচ্ছা, এখানে কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন, গয়ে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে বি গ্যাসটা, এখানে বি গ্যাস এই যে এর মধ্যে দেওয়া আছে, গ্রাফের মধ্যে দেখেন বি গ্যাস দেওয়া আছে, এই বি গ্যাসের গতিশক্তি বের করতে বলেছে বি গ্যাসটার। আর বি গ্যাসের ব্যাপারে একটা কথা লেখা আছে বি গ্যাসটি চুনা পাথরের বিয়োজনে সৃষ্টি। তাহলে আমরা জানি চুনা পাথরের বিয়োজনে সৃষ্ট গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তার মানে আমাদের জানা হয়ে গেল বি গ্যাসের পরিচয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। বি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে আমরা সিম্পলি আগে এটাই লিখি, বি গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। যখন এটা হয়ে গেল, এরপর আর অঙ্কে কোনো ঝামেলাই নাই। আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, লিখে রাখি টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি মানেই 300 কেলভিন, ডাব্লু দেওয়া আছে 11 গ্রাম। আর যেহেতু আপনারা কার্বন ডাই অক্সাইড গ্যাস পেয়ে গেছেন, তার মানে এম পেয়ে গেছেন, এম হচ্ছে 44 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে ভাইয়ারা এবার যদি আমরা সূত্রটা বসাই যে ইকে ইকুয়াল টু 3/2 nRT, then it will become 3/2 ইন্টু n মানে হচ্ছে W/m গুণিত RT, W/m গুণিত RT। এবার মানটা সিম্পলি বসাই ফেলুন, 3/2 ইন্টু W বলা আছে 11, m এর মান হচ্ছে 44, আর এর মান 8.314, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। তাহলে 3/2 মানে 1.5 গুণিত 11/44 মানে 1/4 মানে 0.25 গুণিত 8.314 গুণিত 300। আনসারটা আসছে 935.325 জুল। 935.325 জুল অঙ্কটা হয়ে গেছে। তাহলে দেখেন এটা কিন্তু বোর্ডেরই অঙ্ক দেওয়া আছে, একটা 3 মার্কসের অঙ্ক। দেখেন আপনারাই চিন্তা করে দেখেন, আপনাদের যেটা ভালো মনে হয়। কঠিন প্রশ্ন এটা ভাইয়ারা, যা আমরা পড়েছি এগুলো দিয়ে এগুলো সব আনসার করা যাবে, এটাই বারবার বলার ট্রাই করছি। ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করে নিজেদের ফলাফলটা নিজেদের হাতে রাখেন, অন্যের ওপর ভরসা করবেন না প্লিজ, নিজের বুদ্ধিতে চলেন। আরেকটা দেখি এবার, দিনাজপুর বোর্ড 2023 বলছে উদ্দীপকের এ গ্যাসের গতিশক্তি কত। উদ্দীপকের এ গ্যাসটা লুকিয়ে আছে এই যে এই জায়গাটায়। এ গ্যাসের গতিশক্তির জন্য দেখেন টেম্পারেচার দেওয়া, টি দেওয়া আছে, কিন্তু আমাদের এম জানা নাই। গতিশক্তি জানতে 3/2 nRT n জানা লাগবে, মোল সংখ্যা জানতে পারলে অঙ্ক হয়ে যাবে। তা মোল সংখ্যা বের করার জন্য এখানে মেলা ইনফরমেশন দেওয়া, আগে এই ইনফরমেশনগুলো আমরা লিখি পিভি ইকুয়াল টু nRT সূত্রে অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখানে লিখি এ গ্যাসের জন্য, এটাও 3 মার্কসের প্রশ্ন, এটাও হয়তো একটু বড়, কিন্তু অঙ্ক সোজা, আমাদের কনসেপ্ট দিয়ে হবে। এ গ্যাসের টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 303 কেলভিন। আয়তন ভি দেওয়া আছে 320 ml, মানেই হচ্ছে 0.32 লিটার। এরপরে দেওয়া আছে প্রেসার হচ্ছে গিয়ে কত 80 সেন্টিমিটার।
80 সেন্টিমিটার পারদচাপ, এটাকে যদি 76 দিয়ে ভাগ করেন তাহলে অ্যাটমসফিয়ার ভ্যালু চলে আসবে। তাহলে 80কে 76 দিয়ে ভাগ করলে কত আসে দেখি, 80 ভাগ 76, 1.053। খেয়াল রাখবেন আয়তন আর চাপ লিটার অ্যাটমসফিয়ারে রেখেছি, তার মানে আর এর ভ্যালু 0.0821 লিখব। তাহলে পিভি ইকুয়াল টু আমরা জানি এনআরটি, পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয় তাহলে এন এর মানটা হয়ে যাচ্ছে পিভি বাই আরটি, পিভি বাই আরটি। তাহলে পি এর মান পেয়েছি 1.053, ভি এর মান পেয়েছি 0.32, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 0.0821, টেম্পারেচারের মান হচ্ছে 303 কেলভিন। 1.053 গুণিত 0.32 ডিভাইডেড বাই 0.0821 গুণিত 303, আনসার আসছে 0.0135 মোল। আমরা মোল পেয়ে গেছি ভাইয়ারা। মোল যদি পেয়ে যাই, ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তাহলে মোল 0.0135 মোল, টেম্পারেচার 303 কেলভিন। চলেন অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদের অঙ্কটা করার জন্য দেখি কি লেখা যায়। আমরা জানি ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি, বসাই দেই মানটা 3/2 গুণিত এন এর মান পেয়েছি 0.0135 মোল, ভালো কথা, গুণিত আর এর মান হচ্ছে, এবার আমরা 8.314 বসাবো, কারণ আমরা সব কিছু এসআই ইউনিটে যাচ্ছি। বের করার সময় কোনো সমস্যা হয় নাই, কারণ সবগুলা লিটার অ্যাটমসফিয়ার ইউজ করেছি। এখন কিন্তু আপনার আর এর মান 8.314 বসাতে হবে। টেম্পারেচার ছিল 303 কেলভিন। তাহলে তাই যদি করি ক্যালকুলেটারে বসিয়ে, এটা গুণিত 8.314 গুণিত 1.5 গুণিত 303, 51.184 জুল। এটা হচ্ছে আমাদের আনসার। সো বোর্ডের আর একটা অঙ্ক হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে যেখানে এবার আমাদের মোল সংখ্যাটার দরকার ছিল, মোলটা আলাদা করে বের করতে হয়েছে, সেখান থেকে আমরা অঙ্কটা করেছি। তাহলে একই অঙ্ক ঘুরায় পেঁচায় আসতেছে, বুঝতেই পারছেন। এ কারণে আমি বলছি বইয়ের 8-10টা অঙ্ক করবেন, বিভিন্ন অঙ্ক করবেন, তাহলে হবে। নাও বলছে 10 গ্রাম গ্যাসের কক্ষ তাপমাত্রায় গতিশক্তি 1161.36 জুল হলে এ গ্যাসের আরএমএস বেগ কত? তাহলে আরএমএস বেগ বের করতে চাইলে আমাদের টি ও এম লাগবে। এর মধ্যে টিটা দেওয়া আছে, টিটা বলা আছে কোথায়? কক্ষ তাপমাত্রায়, তার মানে 25 ডিগ্রি টি বলা। আমাদের এম জানা থাকলে অঙ্ক হয়ে যাবে। তার মানে বেসিক্যালি আমাদের এখান থেকে এমটা বের করতে বলছে, এই গতিশক্তির সূত্র থেকে। তাহলে এখানে কি কি দেওয়া আছে লিখে ফেলি। টি দেওয়া হচ্ছে কক্ষ তাপমাত্রা, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 298 কেলভিন, ভালো কথা। গতিশক্তি, আচ্ছা, ডাব্লু, ডাব্লু দেওয়া আছে 10 গ্রাম, ভালো কথা। গতিশক্তি ইকে, ইকে ইকুয়াল টু দেওয়া আছে 1161.36 জুল, ভালো কথা, এটাও দেওয়া আছে, ভালো কথা। আর কিছু কি দরকার? না, আমাদের লাগবে এম ইকুয়াল টু হোয়াট, এম এর মান কত? এম এ গেছে, এম এর মান কত? তাহলে সূত্রটা বসাই আমরা। আমরা জানি ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি, বা ইকে ইকুয়াল টু 3/2 এন মানে হচ্ছে ডাব্লু বাই এম আরটি, ভালো কথা। তাহলে এখান থেকে যেহেতু আমাদের এম বের করা লাগবে, এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3WRT বাই 2EK, 3WRT বাই 2EK। বজ্র গুণন করে করছি, এমন কিছুই না, সিম্পলি উঠানামা করাইছি এম বের করার জন্য। তাহলে এবার মানগুলা বসিয়ে দিই। 3 গুণিত ডাব্লু, ডাব্লু এর মান দেওয়া আছে 10 গ্রাম, বসালাম 10। আর এর মান বসাতে হবে 8.314, বসালাম। টি এর মান কক্ষ তাপমাত্রা মানে 298 কেলভিন, ডিভাইডেড বাই 2EK মানে 2 গুণিত 1161.36। এই পুরোটাকে ক্যালকুলেটরে বসালে আনসার বেরিয়ে যাবে। তাহলে করি 3 × 10 × 8.314 গুণিত 298 ডিভাইডেড বাই 2 × 1161.36। আনসার বের হয়েছে 32 গ্রাম। তার মানে অক্সিজেন গ্যাসের কথা। আমরা এত ঝামেলা করে বের করলাম, এটা কি গ্যাস? অক্সিজেন গ্যাস। এনিহাও এটা আমাদের বের করতে দেয় না, আমাদের বলছে আরএমএস বেগ কত। তাহলে এই এম যে পেলাম, এই এমটাকে পরের সূত্রে ব্যবহার করে ফেললে অঙ্ক হয়ে যাচ্ছে। মাথায় রাখবো তাপমাত্রা 298 কেলভিন।
তাহলে আরএমএস আমরা লিখতে পারি অতএব CRMS ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT/m, মান বসাই 3 গুণিত 8.314, টি এর মান হচ্ছে কত ছিল, টি এর মান ছিল হচ্ছে 298, টি এর মান ছিল 298, আর এম মানে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর 32, সেটা গ্রামে এসছে, সেটাকে কেজিতে আমরা কনভার্ট করব 10⁻³ দিয়ে গুণ করে। তাহলে ওভারঅল পুরো জিনিসটার উপর রুট বসিয়ে দিলাম, আমরা এখানে ভ্যালুটা বসাই ফেললেই হয়ে যাবে। তাহলে 3 × 8.314 গুণিত 298 ডিভাইডেড বাই 32x-3, আনসার এসছে 481.96 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আনসার। তাহলে দেখেন একই জাতীয় অঙ্ক, আমরা একই অঙ্ক করছি ঘুরায় পেঁচায়, হয়তো লাস্টের দিকে গিয়ে বোর্ডই হয়ে গেছেন যে স্যার একই অঙ্ক করাচ্ছে কেন। একটাই রিজন দেখানো ভাইয়া, পরীক্ষায় এগুলোই আসবে, পরীক্ষায় ভাই এগুলোই আসবে। মারাত্মক কনসেপচুয়াল কোনো অঙ্ক চলে, কনসেপচুয়াল অঙ্ক দিলে পারবেন, যে পুরোপুরি সিলেবাসের বাইরে থেকে কোনো অঙ্ক দিয়ে দিল এমন হবে না ভাই, সিলেবাসের ভেতর থেকে অঙ্ক থাকবে, এবং সিলেবাসের ভেতর থেকে অঙ্ক করতে দিলে এগুলোই অঙ্ক, আর কিছু নাই এখানে। দেখছো, এটা বোঝানোর আমি বারবার চেষ্টা করছি যে বই থেকে ভাই, বই আপনার কাছে, আপনার টেক্সট বুক, যেটা টেক্সট বুকের যত পারা যায় অঙ্ক করবেন, সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন যত পারা যায় সব করবেন। এরপরে বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসা যত প্রশ্ন যত পারা যায় সব করবেন। এই 3টা জায়গা শেষ করেন, আপনার ভালো জায়গায় চান্স পাওয়া, এইচএসসিতে ভালো রেজাল্ট তো বটেই, আপনার ভালো জায়গায় চান্স পাওয়া এক আল্লাহ ছাড়া আর কে ঠেকায় দেখবো আমি। সো প্লিজ মনের মধ্যে আশাটা রাখবেন যে এই টাইপের পরিশ্রম দিতে হবে আমাদের। বইয়ের অঙ্ক বা বইয়ের কনসেপ্ট বইয়ের অঙ্ক, বোর্ডের অঙ্ক বোর্ডের কনসেপ্ট, অ্যাডমিশনের অঙ্ক অ্যাডমিশনের কনসেপ্ট, যে কোনো চ্যাপ্টার শেষ করার জন্য এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ। এই 3টা জিনিস শেষ করার পরে সময় থাকলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের বই সলভ করেন, আমার প্রবলেম নাই, কিন্তু এই 3টা করেন, দেখেন না এই 3টা ভালো মতো সলভ করার পরে আপনার হাতে সময় বেঁচে থাকে কিনা, কোনো থাকবে না ভাই, সময় সম্ভব না। আমরাও এভাবেই পড়ালেখা করে আসছি, বারবার এভাবেই পড়ালেখা করতে বলি স্টুডেন্টকে, বিকজ এটা একটা পরীক্ষিত রাস্তা। এই রাস্তায় আগে হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়ে দেখাই দিছে যে এই রাস্তাটা চলবে তোমাদের জন্য, তুমি ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করতে পারবে এই রাস্তায়। তাহলে এরকম একটা, মানে কি বলবো, এরকম একটা আমাদের থিওরি থাকা সত্ত্বেও আমরা কেন ভালো করব না, নিজেকে প্রশ্ন করি। আর তার সাথে সাথে আজকের ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।